ওরে বলাই, মাছের মাথাগুলো আলাদা করে রাখলি তো? দুপুরে ছেঁচকি হবে, ওই মাথা দিয়ে মুগের ডালও হবে। রান্নার ঠাকুর আবার ওসব গোছানো না থাকলে বসতে চান না। হাতের কাছে সব গুছিয়ে রাখিস। শশাঙ্কবাবু হুকুম দিচ্ছিলেন। এই শেখর, তুমি একটু নিরামিষের দিকটা দেখো, পনিরের সাইজটা একটু বড় বড় রেখো ভাই। এই যে যমুনার মা, কাতলা ইলিশ মাছের সাইজটা বেশ ভালো করে ধুয়ে ঢেকে রাখো। মটনটা রেয়াজি, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। শশাঙ্কবাবুর গলায় আজ একই সঙ্গে ব্যস্ততা আর আনন্দ মেশানো এক অদ্ভুত কাঁপন। রান্নাঘরের দিক থেকে উত্তর এলো, সব রেডি মাস্টারমশাই। আজ মেঘলা দিদিমণির বিয়ে বলে কথা, কোনো খামতি থাকবে না। স্কুলমাস্টার শশাঙ্কবাবুর বাড়ির উঠোনে পা রাখার জো নেই। কোথাও হলুদের বাটা ঘষা হচ্ছে, কোথাও বড় বড় কড়াইয়ে ঘিয়ের সুবাসে ম ম করছে চারপাশ। গোপালপুরের সেনবাড়িতে আজ সানাইয়ের ভৈরবীর আগে ভোরের কুয়াশা কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে সাজো সাজো রব। পুকুরঘাটে গ্রামের মেয়ে বউদের উলুধ্বনি, জলভরা আর হাসাহাসির শব্দে শান্ত গোপালপুর যেন আজ এক উৎসবে পরিণত হয়েছে। পাত্র অরিন্দম শহরের নামী কলেজের অধ্যাপক। যেমন রূপ তেমনই গুণ। গ্রামের মেয়ে বউ থেকে শুরু করে বড় বুড়োরা হাসি মুখে বলাবলি করছে, মেঘলার মতো লক্ষ্মী মেয়ের কপালে এমন কার্তিক জোয়ান ছেলেই সাজে। কিন্তু এই আলোকসজ্জা আর শোরগোলের আড়ালে মেঘলার ঘরে তখন এক অন্যরকম নিস্তব্ধতা। আয়নার সামনে বসে মেঘলা যখন নিজের চন্দন চর্চিত মুখটা দেখছিল, তার মনে এক অব্যক্ত অনুভূতি খেলা করছিল। অধিবাস হয়ে গেছে সেই কাক ভরে জল ভরে আসার পরে। ঠাকুরের কাছে ভোগের প্রসাদ খেয়েছে সে। তাদের বাড়ির এই নিয়ম, বিয়ে না হওয়া পর্যন্ত এই প্রসাদই ভোগ তাকে খেতে হবে। এরপর একে একে সমস্ত ক্রিয়াকর্ম শেষ হচ্ছে ধীরে ধীরে। গায়ে হলুদের সাজ পোশাক ছাড়তে না ছাড়তেই সময় হয়ে এসেছে বিয়ের সাজ পোশাক গুছিয়ে রাখার পালা, কারণ গোধূলি লগ্নে বিয়ে তার। কিন্তু সেই আনন্দের মাঝেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বরযাত্রীরা তখনও এসে পৌঁছায়নি। মেঘলা নিজের ঘরে বসে সাজছিল। গায়ে হলুদের শাড়ি গহনা খুলে রেখে বিয়ের সাজের শাড়ি গহনা গুছিয়ে এক জায়গায় করে রাখছিল। তখন জানলা দিয়ে কে যেন উঁকি মারছিল। সে দেখতে পেল পরিচিত কেউ মনে হলো না। তারপর দেখল এক ছায়ামূর্তি কাঁচের জানালা দিয়ে যেতে যেতে দরজার দিকে গেল। এরপর সে দেখে দরজার সামনে এক বৃদ্ধা দাঁড়িয়ে। মেঘলার ঘরে সেই মুহূর্তে কেউ ছিল না। তখনও মেকআপ হয়নি, শাড়ি গয়না পরা হয়নি। পাশের বাড়ির বৌদি তাকে সাজানোর দায়িত্ব নিয়েছে। কারো বিয়ে লাগলে তার ডাক পড়ে, সেই আসার কথা। সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধার পরনে সোনালি জরির সাদা থান, পায়ের জুতোয় মাটি লেগে আছে। চোখে কেমন অদ্ভুত শান্ত দৃষ্টি। তাকে দেখে মেঘলা অবাক হয়ে বলল, কে আপনি? এখানে দাঁড়িয়ে আছেন কেন? কাউকে খুঁজছেন কি? বৃদ্ধা মৃদু হেসে বললেন, মা, একটু জল খাওয়াবি? অনেক দূর থেকে এসেছি। বিয়ে বাড়ির ব্যস্ততায় কেউ সেইভাবে খেয়াল করেনি এই বৃদ্ধাকে। খেয়াল করেনি বললে ভুল হবে, পাত্তা দেয়নি। মেঘলা নিজেই উঠে গিয়ে গ্লাসে জল এনে দিল, সঙ্গে প্লেটে দুটো রসগোল্লাও দিল। বৃদ্ধা ধীরে ধীরে খেলেন। তারপর মেঘলার মাথায় হাত রেখে তৃপ্তির সুরে বললেন, সুখী হোস মা,
বাবা মাকে ছেড়ে যেতে মন খারাপ করছে? আজ যা হারাবি ভাবছিস তার চেয়েও বড় কিছু ফিরে পাবি। কথাটা শুনে মেঘলার গায়ে কাঁটা দিল। সে কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধা বললেন, তোর বাবাকে বলিস পুরনো আম গাছটার তলাটা একবার দেখতে আজকেই। ওখানে অপেক্ষা করছে এমন এক জিনিস। বলে কথা অসমাপ্ত রেখে বললেন, আর এক গ্লাস জল হবে রে মা? মেঘলা জল আনতে গেলে তিনি বেরিয়ে গেলেন। মেঘলা জল নিয়ে এসে দেখল ঘরে কেউ নেই। ঘরের জিনিসপত্র যেমনটি ছিল তেমনটি আছে। ছুটে বারান্দায় এসে দেখে কেউ নেই। মেঘলা কিছু জিজ্ঞেস করার আগেই দেখল বৃদ্ধা ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। ভয় পেয়ে বাবাকে সব বলল মেঘলা। শশাঙ্কবাবু প্রথমে হেসে উড়িয়ে দিলেও আম গাছটার তলাটা দেখতে কথাটা শুনে হঠাৎ থমকে গেলেন। আর আজকেই বা দেখতে বললেন কেন? কারণ বাড়ির পেছনের পুরনো আম গাছটার সঙ্গে জড়িয়ে ছিল তার জীবনের এক বেদনাদায়ক স্মৃতি। একমাত্র মেয়ের বিয়ে, অথচ মনের মতো গহনা দিয়ে তাকে সাজিয়ে দিতে না পারার এক অব্যক্ত যন্ত্রণা কাজ করছে বাবার মনে। যদিও পাত্রপক্ষের কোনো দাবি নেই, তবুও তো সাধ জাগে আদরের মেয়েটিকে একটু সুন্দর করে সাজিয়ে বিদায় দিতে। একদিকে পাহাড় প্রমাণ দেনার ভার, অন্যদিকে প্রিয় সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার বিচ্ছেদ বেদনা। সব মিলিয়ে এক অস্থির সময় কাটছে তার। আয়োজন হয়তো সামান্যই হয়েছে, কিন্তু তার ভেতরে মিশে আছে একজন বাবার সর্বস্ব উজাড় করে দেয়া ভালোবাসা আর চোখের জল। প্রায় 30 বছর আগে ওই আম গাছের তলা থেকেই তার মা অর্থাৎ মেঘলার ঠাকুমা একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও আর তাকে পাওয়া যায়নি। যাওয়ার আগে তিনি মাঝে মাঝে বলতেন, আমি একদিন তোদের ছেড়ে চলে যাব, আবার এই বাড়ির বড় আনন্দের দিনে আমি ফিরব। তখন কেউ কথাটা গুরুত্ব দেয়নি, কিন্তু মা একদিন সত্যি সত্যিই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। মেঘলার কাছে শোনার পর কেমন অদ্ভুত টানে ও কৌতূহলে শশাঙ্কবাবু কয়েকজনকে নিয়ে আম গাছটার কাছে গেলেন। গাছের নিচে বহুদিনের শুকনো মাটি একটু উঁচু হয়েছিল। খুঁড়তেই বেরিয়ে এলো একটা ছোট্ট লোহার বাক্স। সবার চোখ কপালে। বাক্স খুলে দেখা গেল তার ভিতরে পুরনো কিছু গয়না। গয়নাগুলোর জৌলস হারায়নি, সঙ্গে একটা চিঠি। কাঁপা হাতে শশাঙ্কবাবু চিঠিটা পড়তে লাগলেন। খোকা, যখন তুই এই চিঠি পাবি আমি হয়তো আর থাকবো না। সংসারের কোনো অভাবের সময় কাজে লাগবে, তাই আমার গয়না বিক্রি করতে চাইনি, লুকিয়ে রাখলাম। তোর ছেলে হোক বা মেয়ে, তোর সন্তানের বিয়েতে এগুলো ব্যবহার করিস, এর মধ্যেই আমার আশীর্বাদ মিশে থাকবে। চিঠির নিচে তার মায়ের নাম। শশাঙ্কবাবুর হাত কাঁপতে লাগলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো টপ টপ করে, কারণ সেই গয়নাগুলোই ছিল তার মায়ের শেষ স্মৃতি। মায়েরা বুঝি এমনই হয়, সন্তানের জন্য কতটাই না ভাবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, চিঠির কাগজ একটুও নষ্ট হয়নি, যেন সেদিনই লেখা। বাড়ির সবাই স্তব্ধ। মেঘলার মনে হঠাৎ সেই বৃদ্ধার মুখ ভেসে উঠল। সে আস্তে বলল, বাবা, উনি কি তবে ঠাকুমা ছিলেন? কোনো উত্তর দিতে পারলেন না। শশাঙ্কবাবু সুখ দুঃখে মেশানো আনন্দশ্রু ফেলছিলেন। মা মা বলে চারিপাশে মাকে খুঁজতে লাগলেন। মা, তুমি কোথায় গেলে? আজ শুভ দিনে আমার হাতে কিছু না খেয়ে ফিরে গেলে মা? আমি তোমায় নিজের হাতে খাওয়াতাম, আমার সঙ্গে দেখা না করে চলে গেলে। সকলে যখন শশাঙ্কবাবুকে নিয়ে তার চাইতে এই আশ্চর্য ঘটনা নিয়ে ব্যস্ত, ঠিক তার একটু পরেই ভিড় ঠেলে সেই বৃদ্ধা সামনে এসে দাঁড়ালেন।
একদম রক্ত মাংসের মানুষ। বাড়ির সবাই স্তম্ভিত। শশাঙ্কবাবু কিছুক্ষণ চেয়ে থেকে চিনতে পারলেন সেই চেনা চোখের দৃষ্টি। তিনি আছড়ে পড়লেন বৃদ্ধার পায়ে। মা, তুমি বেঁচে আছো? তুমি ফিরে এলে? মুহূর্তে যেন সময় থমকে গেল। মায়ের চেহারার অনেক পরিবর্তন হয়েছে, তাই বলে মাকে চিনতে পারবে না তা তো হতে পারে না। বৃদ্ধা ধীরে ধীরে উঠোনে এসে দাঁড়ালেন। তারপর চারপাশে তাকিয়ে মৃদু গলায় বললেন, বাড়িটা খুব বদলে গেছে রে খোকা। খোকা ডাকটা কানে পৌঁছাতেই শশাঙ্কবাবুর বুকের ভেতরটা হু হু করে উঠল। কত বছর পরে মায়ের সেই স্নেহমাখা কণ্ঠস্বর শুনে তার চোখ ঝাপসা হয়ে এলো, আর সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। যেন মুহূর্তের জন্য তিনি আবার ছোট্ট সেই খোকাটাই হয়ে গেছেন। মা, তুমি বেঁচে আছো? আমাকে পিসেমশাই বলেছিল বাবা মারা যাওয়ার পরে তোমার মাথাটা কেমন হয়ে গেছিল। তারপর তুমি একদিন কাউকে কিছু না বলে আমাকে রেখে কোথায় চলে গেছো। কেউ তোমায় খুঁজে পায়নি, তুমি হারিয়ে গেছো। তারপর অনেক দিন না আসায় সবাই বলে হয়তো বেঁচে নেই, কিন্তু আমার মন বলছিল তুমি বেঁচে আছো। আজ পিসি পিসেমশাই কেউ বেঁচে নেই মা। পিসির একটা ছেলে সন্তানও হয়েছিল, তবে আতুর ঘরেই সে মারা যায়। বাচ্চাটার হার্ট ফুটো ছিল। ডাক্তারবাবু বলেছিলেন। পিসিমা আমায় পুত্র স্নেহে মানুষ করেছেন। পিসিমা মারা গেছেন বছর 4 হলো। পিসেমশাই তারও আগে মারা গেছেন। গিরিবালা মন দিয়ে শুনলেন। তারপর কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, বিধাতার কি লিখন। আমরা যদি একসঙ্গে থাকতাম সকলে, জীবনটা কত খুশি খুশি কেটে যেত সবার। ঠিক তখনই দূর থেকে শোনা গেল শাঁখ, উলুধ্বনি আর ব্যান্ড পার্টির আওয়াজ। বর এসে গেছে। সবাই হৈ হৈ করে বর দেখতে ব্যস্ত। হৈ হুল্লোড়ে এই প্রসঙ্গ নিয়ে আর আলোচনা হলো না। গিরিবালা দেবীকে যত্ন করে সাজিয়ে দিল তার বৌমা সরলা। পায়ে হাত দিয়ে নমস্কার করে একরকম তাড়াহুড়ো করে বরণডালা নিয়ে এগিয়ে গেল বরের গাড়ির দিকে। ক্যামেরাম্যানও পৌঁছে গেছে জায়গা মতো। ছবির পর ছবি তোলা হলো। সামনের বারান্দায় দাঁড়িয়ে গিরিবালা দেবী তাকিয়ে সমস্ত ক্রিয়াকর্ম দেখছিল। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল তার আনন্দে। আহা, কি সুন্দর হয়েছে আমাদের নাচ জামাই, একদম রাজপুত্তুর গো। দেখছো তুমি শশাঙ্কের বাবা? তার স্বামীর কথাও খুব মনে পড়ছিল সেই মুহূর্তে। সেই রাতেই মেঘলার বিয়ে হলো ঠাকুমার নকশা করা পুরনো গয়না পরিয়ে। মেঘলাকেও গয়না পরে যেন কোনো এক রাজকুমারীর থেকে কোনো অংশে কম লাগছে না। মেঘলা চলে যাওয়ার পরদিন সকাল থেকেই মেঘলার শ্বশুরবাড়িতে সবাই শুধু একটাই কথা বলছিল, এমন আশ্চর্য ঘটনা জীবনে শুনিনি। মেঘলা শ্বশুরবাড়ি গিয়েও মনে মনে বারবার ভাবছিল, ঠাকুমার মুখ, ওই চোখ দুটো, ওই কাঁপা গলা, কেমন যেন আলাদাই অনুভূতি হচ্ছিল। তুমি আরও আগে ফিরে এলে না কেন ঠাকুমা? বিয়ের পরের দিন মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবার পর শশাঙ্কবাবু বারে বারে সেই চিঠিটা পড়ছেন। মেঘলার মা সরলা দেবী ঘটে যাওয়া অজানা ঘটনাগুলোর কথা ভেবে অবাক হচ্ছেন। তার স্বামী তো বলেছিলেন তার মা বেঁচে নেই, তার কথা কেউ জানে না। পাশে থাকা গিরিবালা দেবী হাসি মুখে বললেন, ভেবেছিলাম পরিচয় দেব না, যদি তোরা বোঝা মনে করিস, তাই লুকিয়ে গয়নার কথা বলে চলে যাচ্ছিলাম। তোর বাবার ইচ্ছে ছিল তার নাতি হোক বা নাতনি, এই গহনাগুলো সে পায় যেন। কিন্তু নাতনির মায়া আর খোকার কান্না আমাকে আর যেতে দিল না। শশাঙ্কবাবু মায়ের হাত জড়িয়ে ধরে বললেন, কি বলছো মা? আমার মেয়ের বিয়েতে তোমাকে ফিরে পেয়েছি, এটা ঈশ্বর কত বড় উপহার যে আমায় দিলেন, বলে বোঝানো যাবে না।
এক মা চলে যাচ্ছে, আর এক মাকে পেলাম। মা ডাকটা মুছে গেল না আমার বাড়িটা থেকে। শশাঙ্কবাবু তার মাকে আড়াল করে একরকম ফিসফিস করেই বললেন, তুমি যদি গহনাগুলো না দিতে। পাত্রপক্ষ কিছু বলতো না ঠিকই, তবে আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছিল। ভেবেছিলাম পরে সুযোগ মতো কিছু গয়না মেঘলাকে গড়িয়ে দেব। তোমার বৌমার বেশিরভাগ গয়নাই তো আমি আমার মেয়েকে দিয়েছি। তারও তো গহনা বেশি ছিল না। এই অগ্নিমূল্যের বাজারে আমার খুব উপকার হলো। এছাড়া অনেক দেনাও হয়ে আছে, সেটা মেটাতে পারবো। সারা গোপালপুরে বারবার লোকের মুখে মুখে এই আশ্চর্যজনকভাবে গিরিবালার প্রত্যাবর্তনের গল্প ফিরতে লাগলো। এই ছোট্ট মফস্বল শহরে এমন ঘটনা সচরাচর ঘটে না। সপ্তাহখানেক পরে অষ্টমঙ্গলায় যখন মেঘলা বরকে নিয়ে বাপের বাড়ি এলো, দেখলো ঠাকুমা বাড়ির বারান্দায় বসে আছেন। মেঘলা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। 30 বছর আগে হারিয়ে যাওয়া মানুষটা সত্যিই ফিরে এসেছে। নাতজামাই অরিন্দম। রহস্যটা ঠাকুমার মুখ থেকেই জানতে চাইলে বৃদ্ধা সব পুনরায় নাতজামাইকে খুলে বললেন। একসময় খুব অভাব ছিল আমাদের সংসারে। শশাঙ্ক তখন স্কুলে পড়ে। সংসার চালাতে জমি জমা বিক্রি হচ্ছিল, কিন্তু গিরিবালা দেবীর স্বামী মারা যাওয়ার আগে কিছু গয়না দিয়ে বলেছিলেন, এগুলো নাতি বা নাতনির বিয়ের জন্য রেখে দিও। তিনি গয়নাগুলো লুকিয়ে রাখেন আম গাছের নিচে। খুব বিপদ ছাড়া এই গয়না ব্যবহার করতে না করেছিলেন তার স্বামী। স্বামীর মৃত্যুর কিছুদিন পর গিরিবালা দেবী শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রায়শই ওই আম গাছের তলায় বসে থাকতেন। একদিন দিশেহারা হয়ে কাউকে না জানিয়ে এক দূর সম্পর্কের আত্মীয়ার বাড়ি চলে যান। কিছুদিন সেখানে থাকেন। সেখান থেকেই তীর্থ দর্শনের উদ্দেশ্যে কাশী রওনা হন তাদের সঙ্গে। কিন্তু কাশীতে গিয়ে সেখানে থাকাকালীন তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সেই আত্মীয় তাকে এক আশ্রমে ফেলে রেখে চলে যান। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, সেই সময় যোগাযোগের এত সুবিধাও ছিল না। আমি সাধারণ মুখ্যটুকু মানুষ, অত শত বুঝতাম না। অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় আশ্রমে কাটাতে হয়। আশ্রমে থাকাকালীন দীর্ঘদিন অসুস্থতার জন্য স্মৃতিশক্তি লোপ পায়। পুরোপুরি সুস্থ হতে বেশ সময় লাগে। আস্তে আস্তে স্মৃতিশক্তি ফিরে আসে। তখন মোবাইল ফোন বা উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ধীরে ধীরে আমি ওখানেই রয়ে যাই। কিন্তু তিনি কখনো নিজের বাড়িকে ভুলতে পারেননি। যে আসে তাকেই জিজ্ঞেস করতেন তার বাড়ির কথা, গ্রামের কথা, তার সন্তানের কথা। কয়েক মাস আগে আশ্রমে এক ভদ্রলোকের মুখে শুনেছিলেন গোপালপুরের কথা। শুনতেই গিরিবালা দেবী সেখানকার গল্প জুড়ে দেন। তখন ওই ভদ্রলোক বলেন স্কুলমাস্টার শশাঙ্কবাবুর কথা ও তার মেয়ের বিয়ের কথা। তখনই তার মনে হয়, এ তো আমার খোকার বাড়ি। অনেক কষ্টে একে তাকে ধরে যখন সে জানতে পারে তার ছেলে ওখানেই আছে, তখন সেই লোকটির কাছ থেকে ঠিকানা জোগাড় করে তিনি রওনা দেন। কিন্তু বিয়ে বাড়িতে এসে নিজের পরিচয় দিতে সাহস পাননি। এত বছর পরে যদি কেউ বিশ্বাস না করে। চেহারা ছবির অনেক পরিবর্তন ঘটেছে তার। চিনলে যদি তাকে বোঝা মনে করে, তাকে মেনে নিতে অস্বীকার করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। তাই তিনি শুধু মেঘলাকে ইশারা দিয়ে চলে গিয়েছিলেন। সব শুনে মেঘলা চোখ মুছতে মুছতে বলল, তুমি সেই সময় চলে গেলে কেন ঠাকুমা? সবার সামনে জিজ্ঞেস করতে পারিনি। বাবাকে ডাকারও সময় দিলে না কেন? বৃদ্ধা মৃদু হেসে বললেন, তোদের আনন্দের দিনে কান্না বাড়াতে চাইনি রে। ভাবলাম আগে গয়নাগুলো তোদের হাতে পৌঁছাক। তোর দাদুকে যে কথা দিয়েছিলাম, শুভ কাজ মিটে গেলে তারপর আসবো।
কিন্তু তোর বাবার আকুল কান্না আমায় যেতে দিল না। ওই মামা ডাক শুনে স্থির থাকতে পারলাম না। সেই রাতে বাড়িটা যেন নতুন আনন্দে ভরে উঠল। মেঘলা ঠাকুমাকে গালে চুমা দিয়ে আদরে আদরে ভরিয়ে দিল, চুল আঁচড়ে দিল, সুন্দর করে সাজিয়ে নতুন কাপড়ের ভাঁজ ভেঙে গুছিয়ে পরিপাটি করে পরিয়ে দিল। মেঘলার স্বামী অরিন্দম ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। ঠাকুমা, তোমার শাড়ি পছন্দ হয়েছে? মা পাঠিয়েছেন। বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন, খুব পছন্দ হয়েছে রে বাবা। আমার নাত জামাইও ভারী সুন্দর হয়েছে বলে গাল ধরে আদর করে চুমা খেলেন। মেয়েটাকে সুখে রাখিস বাবা, ও খুব নরম মনের, একদম ওর দাদুর মতো হয়েছে। তারপর তিনি মেঘলার দিকে তাকিয়ে হেসে বললেন, দেখলি তো, সেদিন বলেছিলাম না, আজ যা হারাবি ভাবছিস তার চেয়েও বড় কিছু ফিরে পাবি। মেঘলা আর নিজেকে সামলাতে পারল না, ঠাকুমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল হারিয়ে যাওয়া ঠাকুমাকে ফিরে পাওয়ার আনন্দে। মেঘলা ঠাকুমার কাঁধে মাথা রেখে ভাবল, সেদিন ঠাকুমা ঠিকই বলেছিলেন, বিয়ের বিদায় বেলায় বাবার বাড়ি হারানোর যে বিষাদ তার মনে ছিল, আজ পরম মমতায় নিজের হারানো শিকড়কে ফিরে পেয়ে সেই শূন্যতা পূর্ণতায় ভরে উঠেছে। পুরো গোপালপুর গ্রাম সাক্ষী রইল এই অসামান্য উৎসবের।